দেশের যে একটা পরিণতি হচ্ছে, পরিণতির দিকে আমরা এগোচ্ছি, এটাতে থেকে উত্তরণের জন্য আমাদের একমাত্র নেত্রী শেখ হাসিনাকেই প্রয়োজন। সেটা তো আমরা বুঝলাম। এখন এই যে সংকট তৈরি হয়েছে, বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে বর্ডারে আমাদের যে ধরনের সংকট তৈরি হয়েছে, আপনি এই সংকটটাকে বহুবার ব্যাখ্যা করেছেন, তবু আমরা বলি যে বারবার বলতে হবে। এই সংকটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই সংকট থেকে উত্তরণের জন্য সরকারের সামনে, সেটা যে সরকারই হোক, বর্তমান সরকার হোক বা আগামীতে যে সরকার আসবে, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ধন্যবাদ আপু। আপু দেখেন, মানে আমি যেভাবে আসলে হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময়টাকে দেখি, সেটা হচ্ছে যে বাংলাদেশকে আসলে একটা রাষ্ট্রে পরিণত করা হয়েছে। যে একটা রাষ্ট্র কাঠামোর যে মূল জিনিসগুলো লাগে, স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সার্বভৌমত্ব, জাতীয়তা বোধ, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা জিনিসকে আপনার হচ্ছে আঘাত করা হয়েছে। এবং একটা রাষ্ট্রের মূল বেসিক বিষয় হচ্ছে তার সার্বভৌমত্বটা অক্ষুণ্ণ থাকা। এখন আমাদের এই সার্বভৌমত্বটা বিভিন্ন লেয়ারই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বভৌমত্ব মানে এই না যে আমরা সরাসরি কোনো একটা যুদ্ধে গিয়েছি বা কোনো দেশ আমাদের উপর আগ্রাসন চালিয়েছে। বর্তমান যুগে আগ্রাসনের অনেকগুলা লেয়ার থাকে। এটা ফাইন্যান্সিয়াল আগ্রাসন হচ্ছে, মানে ইকোনমিক পার্সপেক্টিভ থেকে, এবং লাস্ট লেয়ারে ধরেন হচ্ছে আপনার বর্ডার রিলেটেড আগ্রাসন, যেটাকে বলা যেতে পারে। এবং দুঃখজনক হলেও সত্য, আমাদের সেই জায়গাটা কিন্তু এখন হচ্ছে কম্প্রোমাইজড দুইটা ব্যাপারে। ধরেন পাশাপাশি যে কোনো দুই দেশের ক্ষেত্রে আপনার একটা কন্টিনিউয়াস বিভিন্ন ধরনের টাসেল হয়, এটা স্বাভাবিক। এটা বিশ্বের সকল প্রতিবেশী দেশের মাঝে এটা টানাপোড়েন আছে। ধরেন আমেরিকা, মেক্সিকোর তাদের বর্ডারও খুবই বন্ধুবর সুলভ রাষ্ট্র হওয়া সত্ত্বেও ওদের বর্ডারও ঝামেলা হয়। কিন্তু কোন একটা সিচুয়েশন তৈরি হইলে এর পরবর্তীতে দুই রাষ্ট্র কিভাবে অ্যাক্ট করে তার উপর ভিত্তি করা আসলে হচ্ছে তাদের রাষ্ট্রগুলার মানে সক্ষমতার বিষয়টা হচ্ছে ইন্ডিকেট করে। তো আমাদের এই জায়গাতে এই সক্ষমতাটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। কিরকম নষ্ট হয়েছে দেখেন, যে আমাদের বর্ডারে আমাদের হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এলাকায়, আপনাদের নিশ্চয়ই যাচ্ছে, এটা একাধিকবার আমি বলেছিও, যে এখানে মাইন পুঁতেছে। তো মাইন তো হচ্ছে আমার দেশের কেউ পুঁতে নাই, এবং মাইন আপনার হচ্ছে ইনস্টল করা, এটা এরকম না যে হচ্ছে উপর থেকে কোনো কিছু ছেড়ে দিল হয়ে গেল। সো এই যে এটা একটা লম্বা একটা আপনার দেশ বিরোধী কাজ এখানে চলেছে, রাষ্ট্র হিসেবে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি নাই। সেখানে আমার দেশের নাগরিকরা মাইনে আহত হয়ে মারা যাচ্ছে, এবং সেটার মানে কতটুকু এরিয়া কম্প্রোমাইজ হয়েছে এই ব্যাপারে কিন্তু রাষ্ট্রের কোনো ধরনের বক্তব্য নাই, উদ্যোগ নাই। দ্যাট ইজ দ্য মোস্ট কনসার্নিং বিষয়, যে একটা ঘটনা ঘটেছে, ঘটনার পরে রাষ্ট্র আসলে কি ধরনের রিয়েক্ট করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে কম্প্রোমাইজিং, অর্থাৎ রাষ্ট্র নিজেকে তার স্বকীয় জায়গা থেকে কোনো স্টেটমেন্ট মেক করা, কোনো ইনিশিয়েটিভ নেওয়া, তার কিছুই করতে পারছে না। না মিলিটারি পারছে, না অ্যাজ এ হোল সরকার পারছে। আমরা কিন্তু আগে শুনেছি যে আমাদের একটা হিউম্যান করিডোরের দেওয়ার কথা, এটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। অ্যাপারেন্টলি ওই সংক্রান্ত আলোচনা বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলেই আমাদের কক্সবাজার সীমান্তে ওই বর্ডার কি আমাদের নিয়ন্ত্রণে আছে? আসলেই কি এই করিডোরের নামে অন্য কোনো লেয়ার তৈরি হয়েছে কিনা, এটার কোনো বক্তব্য কিন্তু জনগণকে জানতে দেওয়া হয় নাই। আমাদের আপনার হচ্ছে জেলেদেরকে আপনি দেখবেন প্রায়শই পত্রিকায় নিউজ দেখবেন যে জেলেদেরকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার পরে এর পরবর্তীতে তারা মুক্তি পেল কিনা, মুক্তি পেলে কিভাবে ফিরে আসলো, বা ওই ধরে নিয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্র হিসাবে তার নাগরিককে বাঁচানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা কিছুই জানি না। কিছুদিন আগে আপনি দেখবেন যে হচ্ছে খুমি ন্যাশনাল ফ্রন্ট নামে একটা বিচ্ছিন্নতাবাদী আপনার হচ্ছে প্রতিষ্ঠান সংগঠনের জন্ম হয়েছে মায়ানমারের খুমি রিজিয়নে। তো তারা আমাদের আপনার ইয়ার ক্ষেত্রে চিঠি পাঠাচ্ছে আমাদেরকে, আমাদের বিজিবির কাছে তারা চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশ এই ভারত সীমান্তে আমাদের ফ্রিকোয়েন্ট মুভমেন্টে যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয়। আপনি চিন্তা করতে পারেন যে আমাদের রাষ্ট্রটাকে আসলে তারা কিভাবে ভাবে, মানে একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আমাদেরকে হুমকি দিচ্ছে যে যদি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রং ব্যবস্থা নিব। এবং এই ব্যবস্থা যে তারা নিতে পারে তার প্রমাণ তো হচ্ছে যে আমাদের বর্ডার এরিয়াতে অলরেডি মাইন পুঁতে রাখছে, সেটা কেউ না কেউ করেছে। আরাকান আর্মি করেছে, অথবা খুমিরা করেছে, অথবা আপনার বিচ্ছিন্নতাবাদী অন্য কোনো গ্রুপ করেছে। তো আপনি যদি এজ এ হোল জিনিসটা দেখেন, অলরেডি কিন্তু আমাদের এই বর্ডারের জায়গাটা হচ্ছে কম্প্রোমাইজড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এমনকি আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, তাদের সাথেও কিন্তু পুশ ইন পুশ ব্যাক নিয়ে একটা দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হয়েছে। তো যে বিষয়গুলা আপনার আলোচনার মাধ্যমে ডিপ্লোম্যাটিক টেবিলে সমাধান করার কথা, সেগুলাকে আমরা রাজপথের আপনার আলোচনা মানে স্লোগানের বিষয় বানিয়েছি। আমরা ঢাকা শহরে, শাহবাগে, আমরা গুলশানে, বিভিন্ন জায়গায় দিল্লি না ঢাকা স্লোগান দেখি, কিন্তু এটার লেয়ারটা কি, এটার ইম্প্যাক্টটা আসলেই রাষ্ট্র হিসাবে কতটুকু প্রভাব ফেলছে এই জিনিস নিয়ে কোনো আলোচনা নাই। সো আমি যদি শর্ট করে জাস্ট এই অংশটাকে সামারি করি, যে ইভেন যুদ্ধাগ্রস্ত মানে যেসব দেশে যুদ্ধ চলছে
আপনার যুদ্ধের মাঝে আছে, সেই দেশেরও একটা সক্রিয় স্ট্রং পলিসি থাকে তার বর্ডারের ব্যাপারে। আমাদের দেশে অ্যাপারেন্টলি কোনো যুদ্ধ নাই, আমাদের দেশে সাজানো নির্বাচনের মাঝে একটা সরকার আছে, এর আগে বিভিন্ন স্টেক হোল্ডার আরেকটা সরকারকে বসাইছিল, তো আমরা এখন যুদ্ধ অবস্থায় নাই। সেটা না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের বর্ডারের ব্যাপারে আমাদের রাষ্ট্র কি করছে, আমরা যখন বর্ডার আক্রান্ত হচ্ছে তখন কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলোর ব্যাপারে জনগণকে অন্ধকারে রাখা হচ্ছে। এবং এটাই হচ্ছে একটা রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং এই ব্যর্থতার কারণেই একটা নব্য জন্ম নেওয়া বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আজকে হুমকি দিয়ে চিঠি পাঠাচ্ছে, তারা আমাদের দেশে চলে আসতেছে, আমাদের বর্ডারে এসে হচ্ছে মাইন পুচ্ছে, আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এটার ইম্প্যাক্ট ছোট স্কেলে মনে হইতে পারে, কিন্তু এটার মাধ্যমে একটা রাষ্ট্রের মর্যাদা নির্ধারিত হয়। আমাদের রাষ্ট্র হিসাবে এই বর্ডারটা আনপ্রোটেক্টেড হওয়ার মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় যে মর্যাদা, যারা আমি শুরুতে বলছিলাম, আমাদেরকে একটা উন রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এবং যে কারণেই কিন্তু যে কোনো রাষ্ট্র, আপনি দেখেন আজকে টার্কি এসে আমাদের ব্যাপারে বক্তব্য দিচ্ছে, পাকিস্তান তো ধরেন হচ্ছে খেলার মাঠ বানায় ফেলতে, যখন ইচ্ছে তখন আসছে। তার কারণটা হচ্ছে যে রাষ্ট্র হিসেবে আমাদের আসলে সেই সক্রিয় অস্তিত্ব বা স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নাই। এবং এটা যখন একবার কম্প্রোমাইজ হইতে শুরু করবে, এক্সটার্নাল সকল স্টেক হোল্ডার আপনাকে সেই আপনার হচ্ছে আন্ডারমাইন করার চেষ্টা করবে, সেই চোখে দেখার চেষ্টা করবে, এবং প্রত্যেক গোষ্ঠী তার দাবি দাওয়া নিয়ে এসে হাজির হবে, এবং আপনি বাধ্য হবেন কোনো না কোনো ভাবে সেই দাবি দাওয়া গুলো হচ্ছে অ্যাডজাস্ট করা, যেটা নিয়ে হয়তো আমি পরবর্তীতে কথা বলবো। বাট আমরা একটা উন রাষ্ট্রের পথে আছি। কথা যে ধরে আমি একটু শান্ত ভাইয়ের কাছে আসতে চাই, যে ব্যর্থতার কথা বলা হচ্ছে, ব্যর্থ রাষ্ট্র বা রাষ্ট্রের যেসব নিয়ামক থাকে সেই নিয়ামক গুলো প্রত্যেকটাকেই ব্যর্থ করে দেওয়া হচ্ছে। এবং নিরাপত্তার জায়গা তো অনবরত হুমকির সম্মুখীন। এই যে রাষ্ট্রীয় নিরাপত্তা যখন হুমকির সম্মুখীন, তখন কিন্তু মানুষও আর নিরাপদ থাকে না। শান্ত ভাই, আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনবরত কিন্তু কিলিং চলছে, আমরা যেটাকে পলিটিক্যাল জেনোসাইড বলি, সেটা কিন্তু চলছে। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে পাবনার সাথে সাথে আরেকজন আওয়ামী লীগের নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে, এবং ভেপু দিয়ে আরেকটা জায়গায় দেখলাম যে পটুয়াখালীতে সম্ভবত বাড়ি ভেঙে ফেলা হয়েছে। এই যে নিরাপত্তার জায়গাগুলো বিঘ্নিত, এবং নতুন করে আবার হচ্ছে গিয়ে যেন আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়, সেটার জন্য কিন্তু পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ডাইভ দিয়েছে। এই ডাইভটা তারা রাষ্ট্রীয় নিরাপত্তা এবং রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বিধানে না দিয়ে কেন বারবার এই কাজে এই ডাইভটা দিচ্ছে? তাদের সব জনবল এই কাজেই কেন তারা সবসময় ডিপ্লয় করছে? শান্ত ভাই, এটা রাজনৈতিক ব্যাখ্যা কি? এবং রাষ্ট্র যখন দায়িত্ব পালনে এরকম ব্যর্থ হয়, সেই সংকটে জনগণের তো আস্থা নষ্ট হয়ে যায়, তখন জনগণের করণীয় কি? জনগণের করণীয় কি সেটা আমি একটু পরে বলি। আসলে তারা করার ইচ্ছা অভিবেশন রাখে কিনা। আমি যেটা বলতে চাই যে আজকে আপনি যে ঘটনার উল্লেখ করলেন, যে হৃদয় বিচারক ঘটনা, এই ঘটনা কিন্তু আজকে প্রথম ঘটেনি। আমি আপনাকে মনে করাই দিই, একটা মানুষের তার শিক্ষাটা হয় তার পরিবার থেকে। পরিবারকে বলা হয় তার প্রথম শিক্ষা, বিশেষ করে মা বাবা। আজকে যিনি রাষ্ট্রনায়ক, তথাকথিত রাষ্ট্রনায়ক, অবৈধ রাষ্ট্রনায়ক, সে বৃদ্ধি হয়েছে এমন একটা পরিবারে যার বাবা ছিলেন জিয়াউর রহমান, যিনি বঙ্গবন্ধুকে খুনের সাথে জড়িত। বঙ্গবন্ধুর খুনিরাই সেটা আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ করেছে। তিনি কোনোভাবে ছলে কলে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর তার হাত ভিজিয়েছেন রক্তে। আপনি জানেন, বাংলাদেশের সবাই জানে, আমি তবুও বলি আজকে তার সন্তানের প্রেক্ষাপট হিসেবে, সেই জিয়াউর রহমান যিনি বাংলাদেশে পাকিস্তান পন্থাকে আনয়ন করেছিলেন। আজকে যে বাংলাদেশ আপনি পাকিস্তানের যেটা বলো পাকিস্তান খেলার মাঠ বানিয়েছে, এই খেলার মাঠ কিন্তু একদিনে হয় না। এই খেলার মাঠটার মাটি, এই খেলার মাঠের হেল্পিং হ্যান্ড বলেন, যত রকমের ইনস্ট্রুমেন্ট রাখেন খেলার মাঠ বানানোর জন্য, সেটা আনয়ন করেছিলেন জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান বাংলাদেশে পাকি ভাবধারাকে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং সেটা করতে গিয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধের পক্ষের হাজার হাজার সেনা কর্মকর্তা এবং সেনা কর্মচারীকে হত্যা করেছিলেন। তো তার হাত রক্তে ভেজা, সেই সন্তান রক্তে ভেজা হাত দেখে বড় হয়েছে। সেই সন্তান যখন বড় হয়ে তার মাকে প্রধানমন্ত্রী দেখেছেন, তখন নিজেও সবালক হয়েছেন, এবং মার আড়ালে সে নিজেই এই হত্যাযজ্ঞগুলির অনেকগুলির সাথে জড়িত। আপনি বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতাকে হত্যা করার নজির দেখবেন, তারেক জিয়া যখন ছায়া প্রধানমন্ত্রী, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, বা রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালিত হতো হাওয়া থেকে, বাংলাদেশের প্রথম এত ব্যাপক পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা। আপনি দেখেন যে আহসানুল্লাহ মাস্টার বলেন, নাটোরের মমতাজ চাচা বলেন, আমাদের অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব বলেন, এরকম হত্যাকাণ্ডগুলি হয়েছে তারেক জিয়ার প্রত্যক্ষ মদতে। এটা
এটা আপনি দেখেছেন পরবর্তীতে আসামি যারা তারা সেগুলি স্বীকার করেছিলেন। এবং সেই তারেক যে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর তার যে ক্রোনোলজি সেটা যে মেনটেন করবে সেটাই স্বাভাবিক। তারেক জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর শুধু আপনি যে আমরা একটা কথা অ্যাভয়েড করে যাই ডক্টর ইউনূসকে দোষারোপ করতে, যে সেটা হয়তো বা সময়ের প্রয়োজনে আমরা ডক্টর ইউনূসের স্বরূপ উন্মোচন করতে গিয়েছি, কিন্তু 2024-এর 5 তারিখের পর থেকে যত আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে তার প্রায় সকল হত্যাকাণ্ডই তো করেছে বিএনপির নেতাকর্মীরা। আমরা ইউনূসের ঘাড়ে দোষ চাপিয়েছি তার শাসন ব্যবস্থার অব্যবস্থাপনার জন্য, কিন্তু হত্যাকাণ্ডগুলি কে ঘটেছে? এইবারে আমাদের নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, প্রতিনিয়ত টাকা দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা, এগুলি তো অন্য কোনো রাজনৈতিক দল করে নাই, এটা বিএনপির নেতাকর্মীরাই করেছে। তাই বিএনপির হাত থেকে আপনি একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকল হত্যাকাণ্ড বিএনপি ঘটিয়েছে। সকল জমি দখল বলেন, আপনি সকল অপকর্ম যা বলেন ছেড়ে বলছে। আপনি বাংলাদেশে চাঁদাবাজি করবে বিএনপি, এটা আমরা ধরে নিয়ে থাকি। মানুষের একটা মাইন্ডসেট থাকে যে শান্ত পাওয়ারফুল হলে কি করবে, লোচন পাওয়ারফুল হলে কি করবে, পলাশ পাওয়ারফুল হলে কি করবে, মানুষের একটা মাইন্ডসেট থাকে। কারণ আপনি দেখেন যে বিএনপি তার মাইন্ডসেটটাকে মানুষের কিভাবে, বিএনপি আসলে মানুষ চাঁদাবাজি করবে এটা জানে, কিন্তু চাঁদাবাজির ধরনটা আপনি দেখেন, প্রকাশ্যে শত শত লোক অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে, একটা মানুষকে বিব্রত করে চাঁদা আদায় করছে। এইগুলি বাংলাদেশকে নিত্য নতুন নোংরামি উপহার দেবে আপনি বিএনপি সবসময়। আমি আপনাকে একটা কথা বলি, আপনি শুধু সমালোচনা করার জন্য, যে রাষ্ট্রের প্রধান একটা সময় বাংলাদেশের শ্রেষ্ঠ চাঁদাবাজ ছিল, যে রাষ্ট্রের অবকাঠামোতে বসানো হয়েছে বাকি ভাবধারার মানুষদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য, সেখানে এই রাষ্ট্র আবার যারা ক্ষমতায় এসছে তারা নিশ্চিতভাবেই আমেরিকার কাছে দাসখত দিয়ে এসছে। তো তারা আমেরিকার স্বার্থ পূরণের জন্যই তারা উদ্গ্রীব থাকবে। আপনি দেখবেন বাংলাদেশের যে আজকে নিরাপত্তাহীনতা, এই নিরাপত্তাহীনতার জন্য আপনার কি করা উচিত? আপনি খালেদা জিয়াকে একটা জায়গায় আপনি সব সমালোচনা করতে পারেন, একটা জায়গায় আপনি ছোট্ট হলে অ্যাপ্রিসিয়েট করেন যে তিনি যখন তার সরকার ভেঙে পড়ছিল তখন তিনি র্যাব গঠন করে আইন শৃঙ্খলাকে তিনি রক্ষা করার চেষ্টা করেছিলেন। এবং আমি লেট মি বি ভেরি অনেস্ট, ময়মনসিংহ সিনেমা হলে বোমা হামলার পর আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমার বাবার সাথে, তখন কিন্তু বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেত্রীকেও গ্রেপ্তার করা হয়েছিল। খালেদা জিয়া নিজের সরকার বাঁচানোর জন্য করছে, কিন্তু তারেক জিয়া কি করছেন? আজকে বাংলাদেশের যে এই অবস্থা, যে যখন যাকে প্রকাশ্যে হত্যা করছে, প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে, তিনি মানুষের নিরাপত্তার কথা চিন্তা না করে তিনি কোয়াক গঠন করে যেন বাংলাদেশের সংসদে আমেরিকার পক্ষে নীতি গঠিত হয় এবং সেটা সংসদে পাশ করা হয়। তার মানে কি তিনি আমেরিকাকে তোষণে ব্যস্ত। বাংলাদেশের মানুষ আজকে দ্রব্যমূল্যের অবস্থা আপনি দেখেন, আজকে আমাদের আপনি একটা দেশ চলে যেই জ্বালানির উপরে, আপনি দেখেন সেই জ্বালানি আজকে 1 বছরে, তার 6 মাসও হয়নি, 6 মাসে আজকে 25 থেকে 30% মূল্য বৃদ্ধি পেয়েছে। আপনি জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়া মানে কি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিস, আপনি যে এই যে আলু যে একটা জায়গা থেকে আমদানি করে আনবেন, আপনি যখন পেট্রোলের ভাড়া বেড়ে যাবে সেখানে হয়তো আপনার আলুর দামটা বেড়ে যাবে, আপনি পেঁয়াজের দাম বেড়ে যাবে, আপনার রসুনের দাম বেড়ে যাবে। তার মানে কি বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলোকে স্থিতিশীল রাখার কোনো চেষ্টা না করে তাকে যারা ক্ষমতায় বসিয়েছে, যাদেরকে মুচলেখা দিয়ে তিনি 17 বছর বাইরে ছিলেন মানে লুকিয়েছিলেন, পালিয়েছিলেন, তাদেরকে তোষণ করার জন্য ব্যস্ত। তাই এই সরকারের কাছ থেকে আপনি যেটুকু সর্বোচ্চ আশা করতে পারেন, তারা যতদিন তাদের স্থায়িত্বকাল ততদিন তারা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি বিক্রি করা শুরু করবে এবং বাংলাদেশকে একটি যুদ্ধের অবস্থার মধ্যে রাখবে। আপনি দেখেন এই যে 15 বছর বাংলাদেশের মানুষ কিন্তু আজকে বুঝছে না যে তারা, কারণ শেখ হাসিনা তাদেরকে এমন একটা নরম তোলায় রেখেছিলেন। আমি শেখ হাসিনার সুনামটা বলি, আমি শেখ হাসিনাকে অশ্রদ্ধা করার আমাকে কারণ দেন, আমি একজন মানুষ হিসেবে তাকে অশ্রদ্ধা করি, কিন্তু এটা মানতে হবে যে 15 বছরের শাসন আমলে বাংলাদেশের মানুষ কখনো যুদ্ধ অবস্থার মধ্যে যায়নি বা যুদ্ধ অবস্থার সৃষ্টি হবে প্রতিবেশী দেশের সাথে যায়নি। আজকে আপনি দেখেন এই সরকার এসে ভারতের সাথে, আপনি একটা বৃহৎ প্রতিবেশী, ভারত শক্তিশালী হোক দুর্বল হোক, আপনার প্রতিবেশী, আপনি তার সাথে সম্পর্ক করলে আপনি রাতে ঘুমাতে পারবেন না, কারণ আপনার প্রতিবেশী যদি আপনার চেয়ে দুর্বল হয় আপনাকে আঘাত করার ক্ষমতা রাখে, কারণ সে আপনার পাশে থাকে। এর মধ্যে মায়ানমার একটা, আপনি জানেন যে চীন একটা রাষ্ট্র, একটা সামরিক রাষ্ট্র, তাদের আজকে সামরিক অবস্থা তাদের এত খারাপ না, বরং বারবার তারা আমাদেরকেই হুমকি দিচ্ছে। বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র যে যারা বিশাল এক সেনাবাহিনীকে ধারণ করে, সেই রাষ্ট্রকে মায়ানমার প্রতিনিয়ত হুমকি দেয়। এটা আমাদের জন্য জাতি হিসেবে লজ্জার, কারণ এই জাতিটা রক্তে রঞ্জিত একটা জাতি, ইতিহাস
অর্জন করা একটা জাতি। আমাদেরকে ব্রিটিশরা স্বাধীনতা দিয়ে যায়। আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছি এবং অনেক রক্তের বিনিময়ে। এমন একটি মাথা উঁচু করার জাতি আজকে আমাদেরকে যে জায়গায় ফেলেছে এই সরকার। আপনি এত আমরা যদি জিওগ্রাফিক্যালি আলাপ করি আমাদের মানুষ হয়তো বা বুঝবে না, কিন্তু মানুষের এইটুকু বোঝা উচিত মায়ানমার যুদ্ধ করার সাহস পায় কারণ তার রাষ্ট্রনায়কটা দুর্বল। তার রাষ্ট্রনায়ক 15 বছর এমন একজন ছিলেন যিনি প্রতিনিয়ত আমেরিকার মতো একটা দেশ যারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, সারা পৃথিবীতে তাদের যারা বৈরিতা বা তাদের বিরুদ্ধে তাদেরকে তারা সরিয়ে দেয়, সেই একটা আমেরিকার মতো রাষ্ট্রের বিরুদ্ধে তার রাষ্ট্রপ্রধান প্রতিনিয়ত কথা বলেছে। এমন একটা রাষ্ট্রপ্রধানকে সরিয়ে যখন এইসব নতজন নব্জর আপনি হৃৎপিণ্ডের মানুষকে বসানো হবে তখন মায়ানমারও আমাদেরকে চোখ রাঙাবে। আর ভারতের সাথে তো আবার কথা বললে ভারতের দালাল বানানো হবে। আমরা ভারতের দালাল এই কথাটা যারা বলেন তারা শুনলো, আমরা ভারতের বন্ধু, কারণ ভারত আমাদের ঐতিহাসিক বন্ধু ভাবে বন্ধু। ভারত আমাদের এই পাকিস্তানি নামক একটা নরকুণ্ড থেকে উদ্ধার করেছে। সেই উদ্ধার করতে গিয়ে ভারত নিজের সেনাবাহিনীর মানুষ হারিয়েছে। ভারতের মানুষ আমাদেরকে 1 লক্ষ মানুষ রিফিউজিকে খাইয়েছে। ভারত আমাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, কূটনীতিক ভাবে সহযোগিতা করছে। তাই ইন্দিরা গান্ধীর নাতি যদি বলে থাকে আমার নানি কূটনীতিক ভাবে পাকিস্তানকে বাংলাদেশ নামক রাষ্ট্র দিয়ে আলাদা করেছে, তিনি ঠিক বলেছেন। কারণ তখন পাকিস্তান 2টা ফ্রন্টে যুদ্ধ করছে, বাংলাদেশ সাথেও যুদ্ধ করেছে এবং পাকিস্তানের সাথে রাজস্থান আর পাঞ্জাবেও যুদ্ধ করেছে ভারতের সাথে। তো ভারতের বিজয় হচ্ছে ভারতের বিজয়। একটা আপনি যখন 2 জন মানুষের সাথে যুদ্ধ করবেন, আপনি যখন পরাজিত হবেন সেটা 2 জনের বিজয়। ভারত তার বিজয় উদযাপন করে 71-এ, আমি আমার বিজয় উদযাপন করি কারণ 1971-এর 16ই ডিসেম্বর সেটা আমার বিজয়। ভারত সেটা তার বিজয় উদযাপন করে বাংলাদেশের মাটির জন্য না, তার মাটিতে পাকিস্তান হামলা করেছিল, সে পাকিস্তানকে পরাজিত করেছে। এই জামাতিরা দেখবেন কূটনীতিক শব্দটাকে ষড়যন্ত্র উল্লেখ করে। সেটাকে গত 2 দিন ধরে প্রিয়াঙ্কা গান্ধীর একটা বক্তব্যকে যে আমার নানি দাদি কূটনীতিক ভাবে সেই শব্দটাকে তারা ইউজ করছে বাংলাদেশের মানুষকে ষড়যন্ত্র করে। এই বাংলাদেশে দাঁড়িয়ে আপনি জামাত শিবিরকে নিশ্চিহ্ন করলে আপনাকে এই কথা প্রতিনিয়ত শুনতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা গন্ডগোল ছিল। বাংলাদেশের শহীদের সংখ্যা মাত্র 5000। 16ই ডিসেম্বর বিজয় দিবস মানবে না। আমি এই কথা কেন বলি আপা, মাত্র 50 বছর না, একটা জাতি রাষ্ট্রের উদ্ভবের 500 বছরও আপনি যে রাষ্ট্রের বিরোধিতা করে কিছু করতে পারবে না। এটা শুধু বাংলাদেশে সম্ভব, কারণ এই বাংলাদেশে জিয়াউর রহমানরা পাকি ভাবধারার গোলাম আজমদেরকে প্রতিষ্ঠিত করেছিল, তাদের উত্তরসূরিরা বেঁচে আছে। তাই জন্য আজকে বলা হয় বিহারি হত্যাকাণ্ডের বিচার হোক, আমার মুক্তিযোদ্ধার হত্যার বিচার হওয়ার দরকার নেই। আজকে বাংলাদেশে বিহারি হত্যার বিচার চায়, 14ই ডিসেম্বর আমার বুদ্ধিজীবী হত্যার বিচার নেই। আজকে আমার বুদ্ধিজীবীরা হচ্ছে মতিউর রহমান হচ্ছে আজকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আজকে গাদ্দার, আর পাকিস্তানের যে লোকটার মতিউর রহমানের সাথে মারা গিয়েছিল সে হচ্ছে আমাদের দেশপ্রেমিক। তো আমি একটা কথা বলি, এই দেশকে আপনার বাঁচাতে হলে এই দেশকে পাকি ভাবধারা মুক্ত করতে হবে, জামাত শিবির মুক্ত করতে হবে। আর বিএনপি যদি আজকে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে, আপনি শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা আপনারা বলেন, শেখ হাসিনার পতনকে আপনারা বললেন 200 বছরও এই দল ফেরত আসবে না, তাহলে তো শেখ হাসিনা আজকে বাংলাদেশের অপাঙ্কেয় একজন মানুষ, তাহলে আপনি তাকে ফিরতে দেন। আপনি বাংলাদেশের সবচেয়ে অজনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেন। আপনি বাংলাদেশের সবচেয়ে অজনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিকে বাংলাদেশে ছুটতে দেন। আপনার তাহলে শেখ হাসিনাকে নিয়ে এত ভয় করতে হবে কেন? শেখ হাসিনা যখন একটা টাইম ফ্রেম দিল, সেটা শোনার পর তার দলের নেতা কর্মীদের প্রত্যেক একেবারে মহানগর থেকে প্রান্তিক পর্যায়ের নেতা কর্মীদেরকে ঘরে ঢুকে ঢুকে আপনাকে গ্রেফতার করতে হবে না। শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগ তো আজকে আপনাদের চোখে বাংলাদেশে অপঙ্কেয়, অজনপ্রিয়, আপনি আসতে দেন শেখ হাসিনাকে। আমি এই কথাটা এই জন্যই বললাম যে শেখ হাসিনার জনপ্রিয়তা এই সরকারের কাছে এতটা ভয়ে, শেখ হাসিনা যদি আল্লাহ পাক যদি রহম করেন, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে পা দেবে সেদিন থেকে বাংলাদেশটা থাকবে শেখ হাসিনা। তো আপনি এই অনেকগুলি কথার মোদ্দা কথা হচ্ছে আপনার আজকে বাংলাদেশ একটা ভালনারেবল স্টেট, বাংলাদেশ একটা কলোনিয়াল স্টেট। এই কলোনিয়াল থেকে আমাদেরকে রক্ষা করতে হলে শেখ হাসিনার মতো একজন নেতৃত্ব দরকার হবে, যিনি পতন জেনেও বুক উঁচিয়ে বাবার মতো বলেছিলেন যে আমি এই দেশে আমি যে কোনো সময় পতনের সম্মুখীন হবো। আমেরিকাকে যেহেতু আমি সেন্ট মার্টিন দিই নাই, উনি কম্প্রোমাইজ করে থাকতে পারতেন। তো আমাদের বাংলাদেশকে আজকে এই অবস্থা থেকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানকে আবার পূর্বের জায়গায় ফিরে নেওয়ার জন্য, বাংলাদেশের বর্ডারকে সিকিউর করার জন্য বাংলাদেশ এখন শেখ হাসিনা একটা অপরিহার্য নাম। মুদ্রা কথা বা এটাই, এটা আমি একজন তার রাজনীতি কর্মী, আপনি বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, আমি আশা করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমার কথায় সায় দেবে।
ধন্যবাদ। ধন্যবাদ শান্ত ভাই। পলাশ, আমি আপনাকে একটা কমেন্ট দেখাবো। আমরা তো আলোচনাতে আছি, দর্শক শ্রোতাদেরকেও মাঝে মধ্যে এঙ্গেজ করতে হয়। আপনি কমেন্টটা পড়বেন এবং আপনার মতামত জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে পাসপোর্টের সাইড মুক্তদের ছবি নেওয়ার কথা, একটা অনুমতি নেওয়ার কথা শোনা যাচ্ছে, এবং দেশে ঘন ঘন পাকিস্তানি শিল্পীদের আনা, পাকিস্তানিদের দেওয়া ফুটবল নিচ্ছে, আবার ঘোষণা দিচ্ছে বাংলাদেশের ছাত্রছাত্রীদের বৃত্তি দিচ্ছে। তার মানে আজ থেকে 2 বছর আগে যে পাকিস্তানের জনগণ বাংলাদেশের উন্নয়ন দেখে তাদের সরকারকে হয়ে করে কথা বলতো, আজ আমাদের তার সব কমেন্টটা আসে নাই। এবং পলাশ, এর সাথে আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই যে দেখেন, বেলুচিস্তান স্বাধীনতার জন্য অনেকদিন ধরে লড়ছে। তারা কিন্তু তাদের যে নেত্রী বক্তব্য দেন, আমরা প্রত্যেক বক্তব্যতেই শুনি, ম্যাক্সিমাম বক্তব্যতেই শুনি, তারা তাদের দেশের কোনো নেতার পন্থা কিন্তু বলেন না। তারা আমাদের কথাই বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরে তাদেরকে মুক্ত হতে হবে। এই যে একজন নেতাকে আমাদের যারা বন্ধুপ্রতিম রাষ্ট্র না, আমাদের সাথে যাদের বৈরিতা আছে, তারাও যেখানে একজন নেতাকে অবিসংবাদিত নেতা হিসেবে, বৈশ্বিক নেতা হিসেবে গ্রহণ করে, সেখানে আমাদের দেশের মানুষের এই যে জ্বলুনি, এই যে আমাদের শত্রু শত্রু খেলা, এই খেলার পরিণতি কি পলাশ? আমরা কি বিশ্বের মানচিত্র থেকে বাঙালি জাতি হিসেবে মুছে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছি কিনা? আপনি মিউট করা, পলাশ। জি আপু, আপু শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। অনেকগুলা কোশ্চেন, আমি একটু ধাপে ধাপে বলার চেষ্টা করি। প্রথমত, আপনার আগের কোশ্চেনে, শান্ত ভাইয়ের কোশ্চেনের সাথে আমি জাস্ট একটু মানে বিষয়টার সাথে একটু সাপ্লিমেন্ট করবো। সেটা আপনার যে কোশ্চেনটা ছিল যে এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা ধরেন হচ্ছে প্রতিনিয়ত অত্যাচার নির্যাতিত হয়েছে, যেটা শান্ত ভাই ব্যাখ্যা করলেন। এই ধরেন যে রিপ্রেশন এবং হচ্ছে নির্যাতন গত 23 মাসে চলেছে, এটাতে দুইটা জিনিস খুবই আইডেন্টিক্যাল, যেটা আমাদের মনে রাখতে হবে, মনে রাখা উচিত সব সময়, কারণ এটাও বাংলাদেশের ইতিহাসের বাকি একটা গুরুত্বপূর্ণ ঘটনা। দেখেন, আমাদের এই সাবকন্টিনেন্টের রাজনীতিতে বিরোধী রাজনীতির সময়ে আপনার কিছুটা দমন পীড়ন, রাজনৈতিক মামলা হামলা, এটা একটা কাইন্ড অফ আপনার হচ্ছে প্র্যাকটিস। এটাকে আপনি ভালো বলার কোনো সুযোগ নেই, কিন্তু এটা হয়ে আসছে। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই 23 মাসে বাংলাদেশে এমন দুইটা মানুষ রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় আসছে যারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। ইউনূস ঘোষণা দিয়েছিল যে তোমার এলাকায় আওয়ামী লীগ নাই, তাদেরকে কিছু করতে পারো না। আর গত পরশুদিন তারেক রহমান সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ, মানে নির্দেশনা দিয়েছে যে আওয়ামী লীগকে যেন আপনার নেতাকর্মীদের ব্যাপারে এক্সট্রা ড্রাইভ দেওয়া হয় তাদেরকে ধরার জন্য। সো এইটা একটা মানে এদের কেউই যে আসলে গণতান্ত্রিক মানসিকতা ধারণ করে না, এটা মানুষজনের কাছে ক্লিয়ার। এবং এটা যে একটা হিউজ পরিমাণ পানিশেবল অফেন্স, সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এবং ভবিষ্যতে এই অনুসারে অ্যাক্ট করতে হবে। কারণ আপনার রাজনৈতিক দমন পীড়ন, মামলা হামলা, এটার পরেও রাষ্ট্রীয় সরকার প্রধানের জায়গা থেকে এই ধরনের বক্তব্য বিবৃতি কখনোই আসে নাই। এটা এসেছে এবং এটাই প্রমাণ করে যে বাংলাদেশ আসলে রাষ্ট্র হিসেবে কোন জায়গায় অবস্থান করছে। এবার আসা হচ্ছে আপনার ডিপ্লোম্যাটিক যে ব্যাপারটাতে, হচ্ছে পাকিস্তানের প্রতি এই যে তাদের দরদ বা অতি উচ্চা আপনার কি বলা যেতে পারে, যেটা তাদের প্রতি এত দহরম হরম সম্পর্ক, এটা আসলে অনেকটা না পারতে তার কারণটা হচ্ছে আসলেই ইউনূস এবং হচ্ছে এই তারেক রহমানের সাথে পাকিস্তান ছাড়া আর কেউ নাই। তারা ভাবতেছে যে পাকিস্তান হয়তো কিছু অফার করতে পারবে, বাট তারা যে স্বপ্ন ইউনূস বাংলাদেশকে দেখিয়েছিল বা এই তারেক রহমান যে যাদের ভরসায় বাংলাদেশে চলে আসছিল, রিয়েলিটি চেক হচ্ছে যে এই জিনিসটা কেউ আসলে তাদের সাথে নাই। তার বড় প্রমাণ হচ্ছে দেখেন যে প্রথমত হচ্ছে আমরা জানি যে বৈদেশিক যে কোনো রাষ্ট্র যখন আসে, মূলত তারা আইদার জিওপলিটিক্যাল আপনার হচ্ছে বেনিফিট নেওয়ার জন্য আসে অথবা ব্যবসা করার জন্য আসে। আমাদের প্রতি যে ইন্টারেস্টটা এরা অফার করেছে, তারা কিন্তু হচ্ছে মূলত হচ্ছে আপনার ব্যবসা করার জন্য আসে। একদম ঠিক ব্লুপ্রিন্ট আমাদের হচ্ছে এই সিরাজউদ্দৌলার এই বাংলাদেশের যে পতন, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকছিল, ঠিক একই প্যাটার্নই কিন্তু বাংলাদেশের হচ্ছে এই বিদেশি ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ। কারণ আমি এই কারণে সবসময় কোনো সরাসরিকে রাষ্ট্রকে দোষারোপ করার থেকে আমি আমার ব্যক্তিগত অবজারভেশন বলছি যে এখানে রাষ্ট্রের থেকে রাষ্ট্রের কতিপয় গোষ্ঠী, দল অথবা ইনস্টিটিউটের বেশি প্রাধান্য ছিল। আপনি উদাহরণ হিসেবেই দেখবেন যে ব্যক্তিটা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছে, তাকে আমরা একটা দেখছি এখন একটা বিশেষ কোম্পানির আপনার প্রতিনিধি হিসাবে, এবং তার সাথে আমরা চুক্তি করছি। সো এখানে কিন্তু রাষ্ট্র হিসেবে আমেরিকার থেকে ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানগুলোর ইন্টারেস্টটা বেশি ছিল, এবং তারা এটা বাংলাদেশের যারা ওই নব্য মির্জাফরদের ভিতরে এই জিনিসটা তারা দিতে পারছে, এই সেলটা তারা করতে পারছে। আপনার সিরাজউদ্দৌলাও তো পতন ঘটছে হচ্ছে জগৎ শেঠ মির্জাফরদের
ইয়ার কারণে, আপনার হচ্ছে বেইমানির কারণে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। এখন হয়ে যাওয়ার পরে যে জিনিসটা হয়েছে আপনি এটা খেয়াল করে দেখেন, এই যে বাংলাদেশকে প্রথমত এই ইউনূস এবং এরা, তারা কেউ আসলে জনগণকে সম্মান করে না। তারা ধরেই নিছে যে জনগণ কিছু বুঝে না। ইউনূসও একই সুরে কথা বলতো, তারেক রহমান যেহেতু উনি কথা বললেই ভুল বলে, উনি অ্যাপারেন্টলি কথাবার্তা ওই জনসমাবেশ ছাড়া, মানে আপনার সমাবেশ ছাড়া কম বলে। আপনি তাকে কিন্তু কোনো সংবাদ সম্মেলনে কোনো কথা বলতে এখন পর্যন্ত শুনবেন না। একজনকে হায়ার করে নিয়ে আসছে ওই যে জাহিদুর রহমান, সে তার হয়ে বক্তব্য দেয়, এবং সে যে বক্তব্য দেয় এই বক্তব্যগুলো এরকম টোনে বলা যে ওরা ধরেই নিছে যে বাংলাদেশের মানুষজন কিছু বোঝে না। কিছুদিন আগে কি বললো যে এই অতিরিক্ত দামে গম কিনা এটাও জনগণের উপকারের জন্য, এই যে আমরা বিমান কিনতেছি সেটাও নাকি জনগণের উপকারের জন্য। কিন্তু এটা হচ্ছে সাময়িকভাবে আপনার মানুষকে বিভ্রান্ত করা যায়। কিন্তু আসলে বাংলাদেশ নিয়ে হচ্ছে এটা কি, এটা যদি আপনি খেয়াল করে দেখেন, যে ট্রেড ডিফিসিটের কথা বলে এই মার্কিন চুক্তিটা করা হয়েছে, এটা আমি আগেও বলেছি, বাট এই জিনিসটা নিয়ে আলোচনা কম। এখনো পর্যন্ত কিন্তু ইউনূস তো সেই ভয়টাই দেখা গেছে যে না হইলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যেত। বর্তমান সরকার এসে একই কথাই বলতেছে। হ্যাঁ, কিন্তু দেখেন মার্কিন সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অলরেডি রিসিপ্রোকাল ট্যাক্স বাতিল করা হয়েছে। শুধু বাতিলই করা হয় নাই, গত পরশুদিন কিন্তু বলা হচ্ছে যে এই রিসিপ্রোকাল ট্যাক্স হিসাবে অতিরিক্ত কোনো টাকা যদি কোনো রাষ্ট্রের কাছ থেকে আদায় করে থাকে সেটা ফেরত দিতে হবে। অর্থাৎ রিসিপ্রোকাল ট্যাক্স এখানে কোনো ব্যাপারই না। কিন্তু এই রিসিপ্রোকাল ট্যাক্সকে এই জুজুর ভয় দেখায়া আপনি আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটাকে তুলে দিচ্ছেন শুধুমাত্র গুটি কতক ব্যক্তির কারণে। এখন এই কারণে হচ্ছে আমাদের কি করতে হয়েছে, আপনার বিমান কিনতে হয়েছে। এবং এটাও কিন্তু যতটা না মার্কিন যুক্তরাষ্ট্রের তরফের প্রেসার, আমি আবারও বলছি তার থেকে বেশি ওই বোয়িং কোম্পানির প্রেসার। এটা যতটা না এলএনজি কেনার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসার, তার থেকে অনেক বেশি হচ্ছে ওই স্পেসিফিক কোম্পানির প্রেসার। কারণ পিয়ার ফান্ডিং বলেন, তারা ওই কোম্পানিগুলো সেই টাকাটা বিয়ার করেছে। সাথে হচ্ছে আমাদের লোকদের নিজস্ব টাকা আদায়ের ধান্দা। কিভাবে উদাহরণ দিয়ে বলি, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য $3.2 বিলিয়ন বোয়িং বিমান কেনা, $3.7 বিলিয়ন, অথবা হচ্ছে আপনার 15 বছরে $15 বিলিয়ন এলএনজি কেনা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট ইম্পোর্ট বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির খুবই নগণ্য পার্ট। এটা সেই অর্থে বড় কিছুই না, কিন্তু ওই কোম্পানিগুলোর জন্য এটা অনেক বড় ব্যাপার। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের দেশে অনেকবার আলোচনা হয়েছে, ইভেন আমি এটা নিয়ে যেহেতু রেগুলার ফলো করছিলাম ট্রেড চুক্তি হওয়ার পর থেকে, আমি আর্টিকেল লিখেছি, লেখালেখি করেছি, যখন বাংলাদেশের মিডিয়াতেই কিন্তু এই কথা হয়েছে যে 25টা বোয়িং বিমান কেনার কথা, পরবর্তীতে এটা ধরেন 14টা নেমে আসলো। 14টার প্রাইস কি হইতে পারে বাংলাদেশের মিডিয়ায়? এখন যদি কেউ সার্চ দিয়ে গিয়ে দেখে তারা দেখতে পাবে যে বাংলাদেশের মিডিয়াতে এই নিউজ এসেছে, প্রথমে আসছে 25,000 কোটি টাকা, তারপরে আসছে হচ্ছে 30,000 কোটি টাকা, তারপরে এসেছে 30 থেকে 35,000 কোটি টাকা। কিন্তু যেদিন চুক্তিটা করা হয়েছে আমরা দেখলাম কি চুক্তিটা হচ্ছে 45,000 কোটি টাকা। তাইলে এই যে আপনার 30 থেকে 35,000, 15,000 কোটি টাকা এক্সট্রা করা হয়েছে, এই টাকাটা কে মারবে? এই টাকাটা এই সরকারের লোকজন মারবে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। কেন এলএনজির তো অলরেডি যখন প্রাইসিং করা হয়েছে, আমরা জনহিত শেখ হাসিনা সরকার কিন্তু এলএনজি কিন্তু স্পট মার্কেট থেকে যখনই দাম কম থাকে তখনই আমরা কিনছি। আমরা আপনার ইউনিট প্রতি $8, $9, $7.5, $6.5 কিনেছি। কিন্তু আমাদের চুক্তি করা হয়েছে সেটা অলরেডি আপনার হচ্ছে ডলারে পার ইউনিটে করা হয়েছে। এখন তার থেকে বেশি আরো 50% বেশি দেওয়া হচ্ছে। তার কারণটা কি? একইভাবে যে এই প্রক্রিয়ার সাথে এই দেশীয় কোলাবোরেটররা তো ব্যক্তিগত ধান্দারে জড়িত, তারা তো জনগণের কথা চিন্তা করতেছে না। এবং এটাও জনগণের জন্য করা হচ্ছে, এই সুগার কোটিং দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। আরেকটা জিনিস দেখেন, যেটা আমি আগে বলছিলাম যে আমাদের রাষ্ট্র হিসেবে যখন আপনি এরকম কম্প্রোমাইজড হয়ে যাবেন, আপনার নৈতিক জোর থাকবে না এবং আপনি নিজে করাপ্টেড হবেন, তখন যে কেউ আপনাকে পার্সিউ করবে। সেই পার্সিউ কিন্তু পাকিস্তান করছে। সেই পার্সিউ আপনি খেয়াল করে দেখেন এখন ইউরোপিয়ান ইউনিয়ন করা শুরু করছে, যে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা বলে আমাদের কাছে লোন চাও। এবং সেম জিনিস এই যে আপনি দেখেন আইএমএফ লোন দিচ্ছে না, আপনার ওয়ার্ল্ড ব্যাংক লোন দিচ্ছে না, এডিবির কাছে ঘুরতেছে টাকার জন্য। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিন্তু খুবই খারাপ। যেহেতু আমি ফাইন্যান্সিয়াল সেক্টরের লোক না, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি জানি এবং এটা খুব সহজেই দৃশ্যমান হবে। এরপরে যখন হচ্ছে আপনি $3.7 বিলিয়ন দিয়ে হচ্ছে আপনি কিনবেন, বিমান কেনার জন্য চুক্তি করবেন, তখন কিন্তু আপনি যখন হচ্ছে যত টাকার পিছনে ঘুরবেন না কেন আপনাকে টাকা দিবে না। 1, 2 নম্বর হচ্ছে যে দেশে যখন এরকম একটা আনস্টেবল সিচুয়েশন থাকে, যে যা বলতেছে আপনাকে তা শুনতে বাধ্য হইতে হচ্ছে, তখন কেউ আপনার সাথে কোনো ধরনের লং লাস্টিং বিজনেস ডিলে যাবে না। আর বাংলাদেশে সেই অবস্থায় হয়েছে। এখন এয়ারবাস এসে বলতেছে তুমি যদি কিনতে পারো, বোয়িং কিনতে পারো, আমাদের কাছ থেকে কিনবে না। আপনি দেখেন এখন এই শামা উবাইদ কিছুদিন আগে বলছে তারা এয়ারবাসও কিনবে। এখন এই বোয়িং ডেলিভারি হবে 2030 সালে, এয়ারবাস কবে হবে নোবডি নোজ। কিন্তু যেহেতু আমাদের এই রাষ্ট্রের মূল হৃৎপিণ্ড সরকার, যারা এখন দায়িত্বে আছে, তারা যেহেতু করাপ্টেড, তাদেরকে এভাবে বায়াস করে যে কেউ যে কোনো সিদ্ধান্ত করতে পারে। আলটিমেটলি সরকার কিন্তু বুঝে গেছে তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র নাই। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। মার্কিন যুক্তরাষ্ট্রের কতিপয় গোষ্ঠী ব্যক্তিগত লাভের কারণে তাদের সাথে যুক্ত আছে,
তারা ব্যবসা করার চেষ্টা করতেছে, কিন্তু এই জিনিসটা সবাই বুঝে, দুনিয়ার সবাই বুঝে যে পুরো জায়গায় যদি লং লাস্টিং একটা স্টেবল গভর্নমেন্ট না থাকে, আপনি তার কাছ থেকে তো কিছু নিতেও পারবেন না। এই দেশের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি না যদি থাকে, এই দেশটা যদি কালকে আপনার দেউলিয়া হয়ে যায়, এই দেশে যদি উগ্রবাদের বিস্তার ঘটে, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, মানে ইউরোপীয় ইউনিয়ন বলেন, যারাই আপনার স্বপ্ন দেখতেছে না কেন এখান থেকে কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট নিবে, তারা নিবে কার কাছ থেকে? সুতরাং দেশ এই আপনার ধ্বংস হয়ে যাওয়ার পথে গেলে কেউই আসলে আপনাকে এইড হিসেবে দাঁড়াবে না। ডক্টর ইউনূসের কথায়ও তখন আর হচ্ছে ওই যে চমকদার বিষয়, সেটাতে হচ্ছে কোনো কাজ হবে না। এবার আসেন হচ্ছে পাকিস্তানের প্রসঙ্গে। সো সবকিছু মিলাইয়া যেহেতু কেউ নাই, তাহলে এই সরকারের সাথে আছে কে? যে একমাত্র পাকিস্তান। আর এই দেশের উগ্র ফ্যানাটিক যেগুলো আছে, যে জঙ্গিগুলা, যেটা হচ্ছে শান্ত ভাই বলতেছিল, যারা এই জুলাই যুদ্ধের নামে আপনার হচ্ছে জঙ্গিবাদ বাংলাদেশে কায়েম করার চেষ্টা করেছে এবং একটা জঙ্গি আক্রমণের মাধ্যমে একটা নির্বাচিত সরকার পেয়েছে, তাদেরকে যে কোনো মূল্যে হচ্ছে আসলে আপনার হাতে রাখা। এই যে মুগ্ধর ছবি আজকে পাসপোর্টে দেওয়া বলেন, যাই বলেন না কেন, এই জিনিসগুলো হচ্ছে ওই অংশটাকে জিয়ে রাখা। কারণ এই সরকারের কাছে এবং ইউনূসের কাছে ওই এলিমেন্ট দুইটাই ছিল, একটা হচ্ছে বাংলাদেশের এই উগ্র ফ্যানাটিক গ্রুপটা, 2 নাম্বার হচ্ছে পাকিস্তানের অ্যাপারেন্ট সাজেশন। এখন পাকিস্তানের আপনি দেখেন, মানে এটা তো ধরেন বলতেও হাসি পায় যে পাকিস্তানের যে নগর নিরাপত্তা কাঠামো, সেটা বাংলাদেশে আপনার ইয়ার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, যাকে মানুষজন শিলং সালাউদ্দিন বলে, সে গিয়ে যুক্তরাষ্ট্রে মিটিং করে আসছে। যেদিন মিটিং করছে তারপরের দিন পাকিস্তানে হচ্ছে আপনার 42 জন হামলা নিহত হয়েছে। এবং আমি জাস্ট কিছুদিন আগে হচ্ছে সার্চ দিলাম যে হচ্ছে গত পাকিস্তানের মেজর সিটি গুলাতে, অ্যাক্রস দ্য হোল পাকিস্তান না কিন্তু, কারণ মেজর সিটি গুলাতে তো নিরাপত্তা বেশি, পাকিস্তানের মেজর সিটি গুলাতে গত 6 মাসে এই বছরে প্রায় 282 জন সন্ত্রাসী হামলা নিহত হয়েছে। এবং টেরর ইন্ডেক্সে পাকিস্তান 1 নম্বরে, অনেক ব্যবধানে 1 নম্বরে, শুধু 1 নম্বরে না। তো এই রাষ্ট্রটার সাথে এরকম আপনার যে কোনো মূল্য হচ্ছে টাইপ থাকার কথা, কারণ তারাও যে জিনিসটা ভাবতেছে যে কোনো না কোনো জায়গায় তো আমাদের একটা সেফটি এক্সিট বলেন বা অ্যাপারেন্টলি সেল করার যে বিষয়টা, জানা একটা রাষ্ট্রের সাথে আমরা ডিপ্লোমেটিক্যালি কিছু করতেছি, এই জিনিসটা তো বুঝাইতে হবে। ডাকলে আসলে কেউ আসে না। আপনি যে এই বর্তমান ওই সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত প্রধানমন্ত্রী আপনার মালয়েশিয়া একটা সফরে গেল, 1 পয়সার কোনো উপকার হয় নাই, চায়না সফরে গেছে, এখন পর্যন্ত টেনজিবল কোনো বেনিফিট কিন্তু আমরা দেখতে পাই না। বিভিন্ন চুক্তির কথা বলা হচ্ছে, আমি চুক্তিগুলা বাই ডিফল্ট পড়ে দেখছি, গত মানে ইউনূস যে চুক্তিগুলো করে আসছিল সেগুলারই একটু দাড়ি কমা বিসর্গ চেঞ্জ করে ওইগুলা আবার ধরায় দেওয়া হয়েছে। তো ইউনূস আমলে ইউনূস যেভাবে আপনার এই লুক দেখানোর জন্য হচ্ছে সফরে যাইতো, এখন তার থেকে বড় ব্যাপার না। তো আমি একটু লম্বা করে ফেললাম, আমি শর্ট করে আসি যে জিনিসটা নিয়ে, যে এখান থেকে পরিত্রাণ বা শেখ হাসিনা কেন পারতো, এখন কেন পারে নাই, এই একটা জায়গাতেই কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কাউকে অপছন্দ করতে পারেন, কিন্তু একটা ব্যক্তির নৈতিক জোর, একটা ব্যক্তির দেশপ্রেম, এটা কিন্তু বিশ্বের সকল মানুষ এটাকে রেসপেক্ট করে। আপনাদের একটু মনে করায় দিই যে কোভিড কালীন সময়ে বিশ্বের সবচেয়ে মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি ভ্যাকসিন যে দেশকে দেওয়া হয়েছে ফ্রিতে, সেটা হচ্ছে বাংলাদেশ। তখনও কিন্তু আমাদের এই অ্যাপারেন্টের দান দিক সম্পর্ক, আমি আবারও বলি, এটা যতটা না রাষ্ট্রের সাথে রাষ্ট্রের একটা ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপের ইনফ্লুয়েন্সের কারণে জিনিসটা তৈরি হয়েছে, বাট তখন কিন্তু আমরা এটা পাইছি। তার কারণটা হচ্ছে শেখ হাসিনার ওই নৈতিক জোর এবং দেশপ্রেমকে সারা দুনিয়ার সবাই সমীহ করে বলেই যখন শেখ হাসিনা সরকার ছিল তখন চায়নার সাথে রিলেশন, ফাইন্যান্সিয়াল রিলেশনে আমাদের কোনো সমস্যা হয় নাই, জাপানের সাথে কোনো সমস্যা হয় না। আপনার জাপানের কোম্পানি মেট্রো রেলের কাজ বন্ধ করে চলে গেছে, এবং শেখ হাসিনা সেই ব্যক্তি যে তার দীর্ঘদিনের বন্ধু, সারা দুনিয়ায় আপনার হচ্ছে কি বলে বেড়ানো হয় বা বলে বেড়ায়, বা ইভেন তার শত্রুরাও বলে বেড়ায় যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করছে। সো এই গল্প তো ইন্টারন্যাশনাল নেগেটিভেও আছে। তো শেখ হাসিনা সেই ব্যক্তি যে তার সবচেয়ে ক্লোজেস্ট এলাকাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে গেছে দেশের স্বার্থে, এবং যতগুলো ডিল শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে করেছে প্রত্যেকটাতে বাংলাদেশ উইনার, হিউজ মার্জিনে উইনার, শুধু উইনার না। তো যে ব্যক্তিটা তার বন্ধুকেও জনগণের স্বার্থে ছাড় দেয় না, তার সাথে আপনি পছন্দ করেন আর না করেন ডিপ্লোমেটিক রিলেশন মানুষজন রাখতে কমফোর্ট ফিল করে, মানুষজন সেই ট্রাস্টটা আসে, আস্থাটা আসে। আর ইউনূস বলেন, তারেক বলেন, তাদের লেয়ারে লেয়ারে আসলে হচ্ছে মুচলেকার ইতিহাস আছে। এরকম একটা পরিস্থিতি কেউ আসলে তাদের সাথে কোনো ধরনের দীর্ঘমেয়াদী রিলেশন, সেটা ব্যবসায়িক হোক, সেটা ইকোনমিক হোক, বা সেটা ডিপ্লোমেটিক হোক, কেউ করতে চাবে না না বলেই বাংলাদেশ আজকে একটা হচ্ছে রাষ্ট্রে পরিণত হয়েছে। একমাত্র পাকিস্তান ছাড়া আমাদের আর কোনো আসলে বন্ধু রাষ্ট্র নাই, আর পাকিস্তান যার বন্ধু তার শত্রুরও দরকার নেই।